নমস্কার, আমি অঙ্কুর। শুরু করছি পলিটিক্স। স্বর্গ নরকে বদলে যেতে বেশি সময় নেয়নি। দুঃস্বপ্নের সেই নরক এখনো বহুদিন ধরে পিছু নেবে তার। হয়তোবা জীবনের মানেই গোটাটা বদলে গেল মনিরুল মোল্লার। হ্যাঁ, পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যক্ষদর্শী মনিরুল মোল্লার কথাই বলছি। পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী ছুটি কাটাতে গিয়েছিলেন ভূস্বর্গে। কি দেখেছিলেন? সব জায়গায় সেনা মোতায়েন, এমনকি বারামুল্লার জঙ্গলেও তার চোখে পড়েছে বরফের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন সেনা জওয়ানরা। এবং সেই সেনা জওয়ানদের দেখে মনিরুল মোল্লার মনে অনেকটা আস্থা জন্মেছিল যে সেনা জওয়ানরা আছেন তার নিরাপত্তায়, পর্যটকদের নিরাপত্তায়, কাশ্মীরের নিরাপত্তায়। কিন্তু কি দেখলাম আমরা? পাহেলগাঁওতে হামলার দিন কোথাও কোনো সেনা ছিল না, এরকমটাই মনিরুলের বক্তব্য। সাংঘাতিক বক্তব্য, সন্দেহ নেই। হাজারো প্রশ্ন উঠতে পারে এই একটি বক্তব্যকে ঘিরে। নিজেই শুনুন। আপনারা চোখের সামনে, মনিরুল সাহেব, আপনারা চোখের সামনে এরকম একটা ঘটনা দেখলেন, চারিদিকে গোলাগুলির আওয়াজ শুনতে পেলেন, কতটা ভয় পেয়ে গেছিলেন? খুব ভয় পেয়েছিলাম, কারণ আমরা তো পশ্চিমবঙ্গে এরকম অভ্যস্ত নয়। পশ্চিমবঙ্গে আমরা তো এরকম অভ্যস্ত নয়। এটা কাশ্মীরে শুনেছি, খবরের কাগজে, টিভিতে দেখেছি, কিন্তু চাক্ষুষ নিজের সশরীরে করা একটা খুব ভয়ঙ্কর ব্যাপার। আপনারা তো ওখানে ঘুরতে গিয়েছিলেন পর্যটক হিসেবে, কোথাও গিয়ে কি নিরাপত্তার গাফিলতি বা একটু নিরাপত্তা হালকা রয়েছে এমনটা কি আপনারা পর্যবেক্ষণ করেছেন? হ্যাঁ, এইখানে আমার একটা কথা বলার আছে। আমরা এসছি, এসে এমনি শ্রীনগরে প্রথম এলাম, এসে সাইট সিন করে এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে রাজ্য থেকে যে তিনজন পর্যটক পাহেলগাঁওতে যারা নিহত হয়েছেন জঙ্গিদের গুলিতে, তাদের মরদেহ বিমানবন্দরে এসেছে। বিতান অধিকারের নিথর দেহ ফিরল কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে। মাত্র কিছুক্ষণ আগেই সেই মরদেহ এসে পৌঁছয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বিতান অধিকারের মরদেহ নিয়ে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছে বিমান এবং সেই মরদেহ এই মুহূর্তে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে।
আপনারা দেখতে পাচ্ছেন শ্রদ্ধা জ্ঞাপন করেছেন নিহত পর্যটকের। আপনারা দেখতে পাচ্ছেন বিতান অধিকারের মরদেহ এসে পৌঁছেছে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সেই মরদেহ এই মুহূর্তে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। উপত্যকা আর সবুজ নয়, ভূস্বর্গ এখনো রক্তে রাঙা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় কার্যত বদলে গিয়েছে উপত্যকার ছবিটা। ৩৭০ ধারা বিলোপের পর যে শান্ত কাশ্মীরের ছবি দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই শান্ত কাশ্মীর কিন্তু এই মুহূর্তে নেই। এই মুহূর্তে তা সেই প্রতিশ্রুতি ব্যর্থ বলেই দাবি করছে বিরোধীরা। বাকি রইল নিরাপত্তার কথা। এত বড় হামলা, তার কোনো খবর কেন ছিল না গোয়েন্দাদের কাছে? এতগুলো মৃত্যুর দায় আদৌ নেবে কেন্দ্র? প্রশ্ন বিরোধীদের। আর মোদিজি স্বপ্ন দেখানো ছাড়া আর কি কোনো কাজ নেই তার? স্বপ্ন আর কবে সত্যি হবে? উপত্যকার ছবিটা ভয়ঙ্কর। গুলির আওয়াজ, রক্তবন্যা আর কিছু মানুষের আর্তনাদ। ভূস্বর্গে যেন নেমেছে অন্ধকার। अरे नहीं हम लोग फौज हैं, हम लोग
পুলওয়ামার স্মৃতি এখনো টাটকা, আর এই আবহে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা। आप लोग कहाँ से आए हो? कहाँ से आए आप लोग? মুহুর্মুহুর গুলিতে ঝাঁঝরা হয়েছে বহু পর্যটকের দেহ। আহতের সংখ্যাটাও নেহাত কম নয়। थोड़ा बताइए हुआ पति को मार दिया। এই মৃত্যুর দায় কার? দায় ঝাড়তে পারবে কেন্দ্র? প্রশ্ন তুলে সরব বিরোধীরা। ৩৭০ ধারা প্রত্যাহারের পরে জম্মু কাশ্মীরে জঙ্গি উপদ্রব কার্যত শেষ হয়ে গিয়েছে বলে বারবার দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু গত কয়েক বছর ধরেই উপত্যকায় একাধিকবার হামলা হয়েছে। বিশেষজ্ঞ মহলের একটা অংশ প্রশ্ন তুলছে, এই ছোট ছোট হামলাগুলি কি বড় কোনো হামলার ইঙ্গিতবাহী ছিল না? কেন বিশেষ গুরুত্ব দিল না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক? গুরুত্ব দিলে কি পহেলগাঁওয়ে এই হামলা আটকানো যেত না? ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে লস্করে তৈবার সঙ্গে যুক্ত দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে জঙ্গিদের হেলমেটে ক্যামেরা লাগানো ছিল, নিজেরাই ভিডিও করে মূল চক্রীদের পাঠাচ্ছিল হামলাকারীরা। এখানেও প্রশ্ন উঠছে, এত বড় হামলার খবর গোয়েন্দাদের কাছে কেন ছিল না? ঘটনার নেপথ্যে দায়ী গোয়েন্দা ব্যর্থতাও? বিরোধীদের মতে কাশ্মীর শান্ত হয়েছে বলে কেন্দ্র যে দাবি করেছিল তা যে ঠিক নয় তা স্পষ্ট করে দিল পহেলগাঁও হামলার ঘটনা। মোদির ওভার কনফিডেন্সের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস, তৃণমূল থেকে শুরু করে সব বিরোধী দল। তবে এখনই বিরোধীদের আক্রমণকে পাত্তা দিতে চায় না কেন্দ্র, তাই তড়িঘড়ি তৎপরতা। সৌদি সফর কাটছাট করে দেশে ফিরেছেন মোদি, জরুরি বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে মোদির নির্দেশে দ্রুত শ্রীনগর পৌঁছন অমিত শাহ। নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিহতদের শেষ শ্রদ্ধা জানানোর পাশাপাশি কথা বলেন নিহতদের পরিবারের সঙ্গেও। একদিকে বিরোধীদের দাবি কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করা উচিত কেন্দ্রের, অন্যদিকে মোদী শাহর দাবি ওমর আবদুল্লাহ ক্ষমতা নেওয়ার পরই বেড়েছে অনুপ্রবেশ। ওমর সরকারের নরম মনোভাবের কারণেই এই ঘটনা। দায় ঠেলাঠেলি তো অনেক হলো, নিরাপত্তা ফিরবে কবে? এই প্রশ্ন থেকেই যাচ্ছে। কলকাতা টিভি। ইন্টেলিজেন্স ফেইলিওর তো হলোই, এখন ভারত আর কি ভাবে পদক্ষেপ করতে পারে? পাকিস্তানের বিরুদ্ধে কোন কূটনৈতিক পদক্ষেপ করতে পারে ভারত? এই ঘটনার জাতীয় রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে? সেই সমস্ত খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। তাদের নিশানায় কে না নেই? বুদ্ধিজীবী, শ্রমিক, শিক্ষক বা পুণ্যার্থী। টিআরএফ এর নিশানা থেকে ছাড় পায়নি কেউই। তাদের স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে ছুটে যায় গুলির ঝড়, লুটিয়ে পড়ে নিরীহ মানুষ, রক্তে ভেজে মাটি। আর তারপর গর্বিত ঘোষণা, হ্যাঁ আমরাই খুন করেছি। এবারেও তাই হলো। পহেলগাঁও হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে কাশ্মীরের জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট ওরফে টিআরএফ। সাম্প্রতিক সময়ে এই যে জঙ্গি সংগঠন টিআরএফ, তাদের এটা সবচেয়ে বড় অপারেশন। বছর দুয়েক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে টিআরএফকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও জঙ্গি কার্যকলাপ যে বন্ধ হয়নি, পহেলগাঁওয়ে ২৭ জনের প্রাণের বিনিময়ে তা প্রমাণ করল টিআরএফ। খুব বেশি বয়স নয় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের। 2019-এর অক্টোবরে তৈরি হয় জঙ্গি সংগঠনটি। কাশ্মীর থেকে সংবিধানের 370 ধারা বিলোপে কাশ্মীরের ব্যবসা বাণিজ্য ও জমির দখলদারিত্বে একাধিপত্য নষ্ট হয় ভূমিপুত্রদের। 2020 থেকে বহু বাইরের ব্যবসায়ী শ্রীনগর সহ কাশ্মীরে বিভিন্ন পর্যটন কেন্দ্রে নতুন ব্যবসার পত্তন করেন। এ নিয়ে ক্ষোভ তৈরি হয় উপত্যকাবাসীর একাংশের। কার্যত সেই ক্ষোভকে পুঞ্জীভূত করেই কাশ্মীরে নাশকতা চালানোর নয়া ছক কষে পাকিস্তানের একাধিক জঙ্গি সংগঠন। শেষমেশ লস্করে তৈবা হয়ে ওঠে টিআরএফ এর মদতদাতা। মোটা টাকার বিনিময়ে নতুন নতুন মুখ জোগাড় করে পাকিস্তানে নিয়ে গিয়ে জঙ্গি কার্যকলাপে শিক্ষিত করে তোলা হয় বেশ কিছু যুবককে। কাশ্মীরের অধিবাসী নয়, মূলত তাদের নিশানা করে টিআরএফ। একাধিক সূত্র মারফত খবর, 2023-এ অনন্তনাগ এনকাউন্টার, 2024-এর এসআইএ পুণ্যার্থীদের উপরে হামলা ও গন্ডিরবালে বহিরাগত একটি কনস্ট্রাকশন সংস্থার শ্রমিকদের উপরে গুলি চালায় টিআরএফ। একই সঙ্গে কাশ্মীরের খ্যাতনামা কেমিস্ট মাখনলাল পন্ডিতা এবং স্কুল প্রিন্সিপাল সুপিন্দর কৌর খুনেও নাম জড়ায় ওই জঙ্গি সংগঠনের। সংগঠন তৈরি হলেও নাশকতার কাজে কাশ্মীরের কোনো যুবককে সামনে আনেনি লস্করে তৈবা। পিছন থেকে সমস্ত কলকাঠি নাড়ত লস্করের অন্যতম প্রধান সাইফুল্লাহ কাসরি। গোয়েন্দারা জানতে পেরেছেন সাইফুল্লাহ পহেলগাঁওয়ের হত্যাকাণ্ডের গোটা পরিকল্পনার মাথা। কলকাতা টিভি।
কাশ্মীরের এই ঘটনা নাড়িয়ে দিয়েছে শুধু আমাদের দেশকে নয়, আন্তর্জাতিক মহলকেও। বিভিন্ন রাষ্ট্র থেকে এই ঘটনার তীব্র নিন্দা করে বার্তা এসেছে। কূটনৈতিক মহলেও চাপ বাড়ছে পাকিস্তানের জন্য। অন্তত ভারত সেই চেষ্টা করছে। সেই সব খবর নিয়ে ফিরছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন পলিটিক্স, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। জম্মু কাশ্মীরের শান্তি ফেরা নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের এযাবৎকাল করে আসা দাবি কতটা অসার তা প্রমাণ করে দিল মঙ্গলবার দুপুরের পেহেলগাঁওয়ের ঘটনা। ৬.৫ বছর আগে উপত্যকা থেকে সংবিধানের ৩৭০ ধারা অবলুপ্তির পর জঙ্গি মুক্তি নিয়ে নাগারে বাগাড়ম্বর করা কেন্দ্রের শাসকের অদূরদর্শিতায় ঝরে গেল নিরীহ নাগরিকের প্রাণ। সপ্তদশ লোকসভা ভোটের মুখে পুলওয়ামায় আধা সেনার কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলার পর দেশজুড়ে উগ্র জাতীয়তাবাদের মোড়কে হিন্দুত্বের হাওয়া বইতে থাকে। যদিও পুলওয়ামার ঘটনার নেপথ্যে কে বা কারা, সে রহস্য আজও অধরা। দ্বিতীয় দফায় ক্ষমতায় বসার মাস চারেকের মাথায় সংসদে জম্মু কাশ্মীরের সংবিধানে ৩৭০ ধারা অবলুপ্তি ঘটান নরেন্দ্র মোদী। সংসদের দুই কক্ষেই বিরোধীদের তুমুল প্রতিবাদ সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠতা জোরে প্রস্তাব পাশ করিয়ে নিয়েছিলেন মোদী শাহ জুটি। কেন্দ্রের দাবি ছিল জম্মু কাশ্মীরের জঙ্গি হামলা মুক্ত হয়ে উপত্যকার উন্নয়ন গতি পাবে। ৩৭০ ধারা অবলুপ্তির পর রাজ্যের মর্যাদা হারিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলে পর্যবসিত হয়। বিধানসভা ভোটও হয় নির্বিঘ্নে। সেই দৃষ্টান্ত তুলে ধরে কেন্দ্রের কাশ্মীর নীতি নিয়ে ব্যাপক প্রচারে নামে বিজেপি। ৩৭০ ধারা লোপের প্রেক্ষাপটে গোটা দেশে জনমত গঠনে সরকারি পৃষ্ঠপোষকতায় কাহিনী চিত্র তৈরি হয় বলিউডে। সংসদে প্রধানমন্ত্রী মোদী উপত্যকায় শান্তি ফিরে আসার দাবি জানিয়ে ভাষণ দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে তথ্য দিয়ে দাবি করেন, পরিবর্তিত পরিস্থিতিতে জম্মু কাশ্মীরের জঙ্গি উপদ্রব শূন্যে পৌঁছেছে। মোদী শাহের কাশ্মীর নীতি বস্তুত বিজেপির রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছিল। শুধু বলিউডের সিনেমা থেকে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের জম্মুর রাস্তায় দাঁড়িয়ে আম জনতার সঙ্গে বিরিয়ানি খাওয়ার দৃশ্য, সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিল হিন্দুত্বের রাজনীতি। কংগ্রেস সহ বিরোধীদের মোকাবিলায় জম্মু কাশ্মীরের শান্তি প্রতিষ্ঠার বিজ্ঞাপন হয়ে ওঠে মোদী শাহের রাজনীতির অন্যতম উপাদান। কিন্তু পেহেলগাঁওয়ের ঘটনায় বিপাকে বিজেপি। বছর শেষে বিহারে বিধানসভা ভোট রয়েছে তামিলনাড়ুতেও। দেশের চৌকিদারি তার হাতে আদৌ নিরাপদ কিনা সেই প্রশ্ন তুলে দিয়েছে পেহেলগাঁওয়ের বৈসারণ। ভোটের বাজারে তার জবাব দিতে হবে। একই সঙ্গে কূটনৈতিক স্তরেও পাকিস্তানকে সামাল দিতে হবে মোদীকে। প্রশ্ন উঠতে শুরু করেছে পেহেলগাঁওয়ের ঘটনা নিয়েও। গোটা উপত্যকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকলেও ঘটনাস্থল বৈসারণে তা ছিল না। কেন এই অসঙ্গতি? ধর্মের পরিচিতির ভিত্তিতে বাছাই করে হত্যা করা হয় বলে অভিযোগ। স্বভাবতই নিরাপত্তা দিতে সরকারি ব্যর্থতাকে ছাপিয়ে এই ঘটনাকে নিয়ে সংখ্য পরিবার যেভাবে বিভাজনের রাজনীতির ইন্ধন যোগাতে তৎপর, তা ধর্মনিরপেক্ষ নাগরিকদের কাছে সবিশেষ উদ্বেগের। কলকাতা টিভি। পাগলা কুকুর তো কামড়াতেই পারে, কিন্তু প্রশ্ন হলো তাকে শেকল খুলে ছেড়ে দিল কে? পেহেলগাঁওয়ের বৈসারানে জঙ্গি হামলার পর সরাসরি পাকিস্তানের দিকে আঙুল তুলেছে ভারত। এই ঘৃণ্য হত্যাকাণ্ডে পাকিস্তানের প্রত্যক্ষ মদতের অভিযোগ তুলে ভারতের পক্ষ থেকে কড়া পদক্ষেপ করার প্রস্তুতি চলছে। সামরিক অপারেশন নিয়ে এই মুহূর্তে বেশ কিছু পদক্ষেপের কথা হয়তো ভাবা হয়েছে, ইতিমধ্যেই বৈঠকও করেছেন প্রতিরক্ষা মন্ত্রী, কিন্তু সেই বিষয়টা সামনে আসেনি। কিন্তু পাশাপাশি কূটনৈতিক ও প্রতীকীভাবে পাকিস্তানকে একঘরে করার জন্য 10টি বড় পদক্ষেপের কথা ভাবছে ভারত। পেহেলগাঁওয়ের বৈসারানে জঙ্গি হামলার পর পাকিস্তানের প্রত্যক্ষ মদতের অভিযোগ তুলে ভারতের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। সামরিক অপারেশন নিয়ে প্রকাশ্যে কিছু না বলা হলেও কূটনৈতিক ও প্রতীকী স্তরে পাকিস্তানকে একঘরে করার 10টি বড় পদক্ষেপ বিবেচনায় রাখা হয়েছে। দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের দূত হিসেবে বহাল থাকা পাকিস্তানি গুপ্তচরদের বহিষ্কার ও পাক হাইকমিশনের জন্য বরাদ্দ জমি ফিরিয়ে নেওয়া হতে পারে। ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের কর্মীদের ফিরিয়ে এনে কূটনীতির বিষয়টি কেবল ইমেল মারফত যোগাযোগে সীমাবদ্ধ রাখা হতে পারে। একাধিক আইনি নোটিশ উপেক্ষা করার অভিযোগে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তি সম্পূর্ণভাবে স্থগিত করা হতে পারে। পাকিস্তানের ভূমিকা তুলে ধরে দিল্লিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য সহ আন্তর্জাতিক কূটনৈতিক মহলকে বিশেষ ব্রিফিং দেওয়া হতে পারে।
বিদেশি রাষ্ট্রদূতদের পেহেলগাঁওয়ে হামলা স্থান ও ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করিয়ে হামলার ভয়াবহতা ছবিটি আন্তর্জাতিক মহলে তুলে ধরা যেতে পারে। পাকিস্তানিদের জন্য ভারতীয় ভিসা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা চলছে। পাকিস্তানে যেতে চাইলে ভারতীয়দের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে নো অবজেকশন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হতে পারে। শিখ তীর্থযাত্রীদের জন্য খোলা কর্তারপুর করিডোরের কাজ স্থগিত হতে পারে। পাকিস্তানের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাণিজ্য বন্ধ করার কথা ভাবছে ভারত। এমনকি সংযুক্ত আরব আমিরশাহীর মতো তৃতীয় পক্ষের দেশের মাধ্যমেও বাণিজ্য বন্ধ করা হতে পারে। ওয়াগা, হুসেনিওয়ালা ও সুচেতগড় সীমান্তে জাতীয় পতাকা উত্তোলন ও ব্রিটিং রিট্রিট অনুষ্ঠান স্থগিত করা হতে পারে। এই পদক্ষেপগুলির লক্ষ্য পাকিস্তানকে কূটনৈতিকভাবে চাপের মুখে ফেলা এবং আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদে তার মদতের বিরুদ্ধে জনমত তৈরি করা। আজ 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং এনএসএ অজিত দোভাল। তারপরে একটি অনুষ্ঠানে গিয়ে রাজনাথ সিং জানান, যোগ্য জবাব দেওয়া হবে পাকিস্তানকে। এদিকে সেনাবাহিনী সূত্রের খবর, বৈঠকে রাজনাথ সিং 3 বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেছেন এবং সন্ত্রাস বিরোধী যাবতীয় অভিযান বাড়াতে বলেছেন। ভারতের 3 সামরিক বাহিনী এখন হাই অ্যালার্টে। কলকাতা টিভি। পশ্চিমবঙ্গের সরকারি চাকুরে মনিরুল মোল্লা, তিনি ছিলেন প্রত্যক্ষদর্শী এই ঘটনার। তার চোখে ঠিক কি ফুটে উঠেছিল সেদিন, কি অভিজ্ঞতা, আমরা মনিরুল মোল্লার ঠিক কি বলেছেন তার অভিজ্ঞতার কথা, তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি, নিজে শুনুন। আপনারা চোখের সামনে, মনিরুল সাহেব, আপনারা চোখের সামনে এরকম একটা ঘটনা দেখলেন, চারিদিকে গোলাগুলির আওয়াজ শুনতে পেলেন, কতটা ভয় পেয়ে গেছিলেন? খুব ভয় পেয়েছিলাম, কারণ আমরা তো পশ্চিমবঙ্গে এরকম অভ্যস্ত নয়। পশ্চিমবঙ্গে আমরা তো এরকম অভ্যস্ত নয়। এটা কাশ্মীরে শুনেছি, খবরের কাগজে, টিভিতে দেখেছি, কিন্তু চাক্ষুষ নিজের সশরীরে করা একটা খুব ভয়ঙ্কর ব্যাপার। আপনারা তো ওখানে ঘুরতে গিয়েছিলেন পর্যটক হিসেবে, কোথাও গিয়ে কি নিরাপত্তার গাফিলতি বা একটু নিরাপত্তা হালকা রয়েছে এমনটা কি আপনারা পর্যবেক্ষণ করেছেন? হ্যাঁ, এইখানে আমার একটা কথা বলার আছে। আমরা 17 তারিখে এসছি, এসে এমনি শ্রীনগরের প্রথম এলাম, এসে সাইট সিন করলাম, লেক, ডাল লেক, মোগল গার্ডেন সব দেখে 18 তারিখে গিয়েছিলাম আমরা সোনমার্গ। সোনমার্গে যাওয়ার সময় দেখলাম রাস্তায় 50 থেকে 100 মিটারের মধ্যে সব সিআরপিএফ জওয়ান দাঁড় করানো আছে। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেও তারা দাঁড়িয়ে আছে। তখন আমি ভাবছি যে এদিকে এত সিকিউরিটি, ঠিক আছে, ওটা 18 তারিখ চলে গেল। 19 তারিখে আমরা গুলমার্গ গেলাম, একই অবস্থা। দেখি না প্রতি 50 মিটার অন্তর বা 100 মিটার অন্তর একটা সিআরপিএফ জওয়ান দাঁড়িয়ে আছে। বৃষ্টি হচ্ছে, বরফ পড়ছে, তার মধ্যেও তারা দাঁড়িয়ে আছে। আমরা দেখলাম যে গুলমার্গের যে ভ্যালিটা, সেখানে সিআরপিএফ জওয়ানদের গাড়ি কন্টিনিউ করছে। ওই পাশে বারামুলা জেলা, বারামুলা জেলা, সেখান থেকে আমরা আতঙ্কিত। ওখান থেকে জঙ্গল থেকে, সে জঙ্গলের মধ্যে সব সিআরপিএফ দাঁড়িয়ে আছে। মানে আগে থেকে কি, তারপরে আমরা আগে থেকে কি খবর ছিল, আপনারা কি সেরকম বুঝেছেন? না, এবারে আমি বলি মূল ঘটনাটা। সেটা হচ্ছে, যখন আমরা আমরা পহেলগাঁও যাচ্ছি, তখন দেখলাম একটাও রাস্তায় একটাও সিকিউরিটি নেই, একটাও সিঙ্গেল সিকিউরিটি নেই। মানে হামলার আগে কোনো নিরাপত্তা ছিল না ওই এলাকায়? কোনো নিরাপত্তা ছিল না। আমি একেবারে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি তো অনেক, আমার সাংবাদিক বন্ধু ফোন করেছিলেন, আমি বলেছি কালকে সিসিটিভি ফুটেজ দেখানো হোক রাস্তা এবং ওই এলাকায়, বেতাব ভ্যালি, তারা আরু ভ্যালি, তারপরে ওই আরেকটা জায়গাকে নাম ভুলে যাচ্ছি আমি, চন্দনওয়ারি, যেখান থেকে অমরনাথ যাত্রা হয়, লঙ্গরখানা খোলা হয়, চন্দনওয়ারি, কোনো সিকিউরিটি ছিল না কোনো। আমি তো মানে করছি যে সিসিটিভির ফুটেজ বের করা হোক ওই জায়গার। ধন্যবাদ। ওই জায়গা। ক্যামেরায় লালটুর সাথে অরিত্র, কলকাতা টিভি। কাশ্মীরের খবর থেকে চলে আসি রাজ্যের গুরুত্বপূর্ণ খবরগুলিতে। কোনো স্পর্শকাতর বিষয়ে আলটপকা মন্তব্য করবেন না। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এভাবেই সতীর্থদের সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের স্পর্শকাতর বিষয়ে মন্তব্য করতে নিষেধ করেছেন তিনি। মমতার মতে মালদা ও মুর্শিদাবাদের স্থানীয় নেতাদের ব্যর্থতায় ওই ঘটনা ঘটেছে। অনেকে হাতে মাইক পেলেই বেফাঁস মন্তব্য করে দেন। এটাও ভুলে যান জনপ্রতিনিধি হওয়ার পর আমাদের কোনো ধর্ম থাকে না, আমরা কোনোভাবেই কোনো বাজে মন্তব্য করতে পারি না। এলাকায় এলাকায় নজরদারি জোরদার করার ওপরেও জোর দেন মুখ্যমন্ত্রী। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মমতার নির্দেশ, উদ্বোধনের দিন যাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে শুধুমাত্র তাঁরাই যাবেন, তাদের বাইরে কেউ আসবেন না। সবাই যে যার এলাকায় থাকবেন, সজাগ থাকবেন। জগন্নাথ মন্দিরের নিরাপত্তার স্বার্থে 100 সিভিক ভলান্টিয়ার নিয়োগ করবে সরকার। মূলত ট্রাফিক ও ভিড় সামলাবে ওই সিভিক ভলান্টিয়ার। এদিনের বৈঠকে 100 সিভিক ভলান্টিয়ার পদে আনুষ্ঠানিক অনুমোদন দিল সরকার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন, যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশ করার মানে আদালত অবমাননা। অন্যদিকে চাকরিহারাদের তরফে আইনজীবীদের বক্তব্য, যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করে অযোগ্যদের বেতন ফেরত দেওয়ার প্রক্রিয়া চালু না করাই আসলে আদালত অবমাননা। বিষয়টা জটিল এবং সেই জটিলতার আঁচ যে রাজ্য সরকারের ওপরে পড়তে পারে তাতেও কোনো সন্দেহ নেই। এরই পাশাপাশি চিহ্নিত অযোগ্যদের থেকে বেতন ফেরতের বিষয়ে রাজ্য কি পদক্ষেপ করেছে তা জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। সোমবার মামলার পরবর্তী শুনানি। ইতিমধ্যেই চাকরিহারাদের যে অবস্থান চলছিল সেখানেও হাওয়া কিছুটা নরম হতে শুরু করেছে। 21শে এপ্রিল থেকে ঘেরাও থাকার পর বুধবার সকালে এসএসসি ভবন থেকে বেরিয়ে যান এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। দুদিন পর শর্ত সাপেক্ষে ঘেরাও মুক্ত এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। কারণ বুধবার ছিল হাইকোর্টে প্রায় 26,000 চাকরি বাতিলে আদালত অবমাননার মামলা। সেখানে চেয়ারম্যানকে সশরীরে হাজির থাকতে হবে, তাই শর্ত সাপেক্ষে তাঁকে ছাড়া হয়। এই পরিস্থিতিতে বুধবারের শুনানিতে নজর ছিল চাকরিহারাদের। এদিন হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বাক রশিদির ডিভিশন বেঞ্চ মামলা শোনেন। শিক্ষা দপ্তরের আইনজীবী পার্থ সারথী সেনগুপ্ত বলেন, সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন, তাই এই কোর্ট আদালত অবমাননা মামলা শুনতে পারে না। বিচারপতি দেবাংশু বসাক বলেন, সুপ্রিম কোর্ট তার নির্দেশের সমস্ত বিষয়গুলির ওপরে পুনর্বিবেচনা করছে না। গ্রুপ ডি, গ্রুপ সি আবেদন খারিজ করেছে, মাত্র 2টো পয়েন্ট গ্রহণ করেছে। আপনার দাবি এক্ষেত্রে হাইকোর্ট এই মামলা শুনতে পারে কিনা আদালতকে অর্ডার রেফারেন্স দেখান। পার্থসারথী সেনগুপ্ত শিক্ষা দপ্তরের আইনজীবী, তিনি বলেন, হাইকোর্টের অর্ডার সংশোধন করেছে সুপ্রিম কোর্ট, ফলে সেই অর্ডার তখনই বাস্তবায়ন করতে পারে হাইকোর্ট যখন সুপ্রিম কোর্টে ওই রায়ের ওপর মামলা বিচারাধীন থাকে না। তাই আদালত অবমাননা মামলা এই মুহূর্তে গ্রহণযোগ্য নয়। বিচারপতি দেবাংশু বসাক বলেন, সুপ্রিম কোর্ট তো রায়ের সব বিষয়ের ওপর পুনর্বিবেচনা করছে না। এসএসসির আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে এই বেঞ্চ ছিল মূল বেঞ্চ। এই বেঞ্চ রায়ের বাস্তবায়নের বেঞ্চ, কিন্তু এই বেঞ্চের অর্ডার সুপ্রিম কোর্ট সংশোধন করেছে। যদি ওই রায়ের অংশ পুনর্বিবেচনা না হতো তাহলে এই বেঞ্চ রায়ের বাস্তবায়নের নির্দেশ বা আদালত অবমাননার আবেদন শুনতে পারত, কিন্তু এখানে সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন বিচারাধীন। বিচারপতি দেবাংশু বসাক বলেন, তাহলে আদালতে সেটা বলুন, এটা আপনাদেরই দায়িত্ব। আদালতের কাছে স্পষ্ট হোক এই বিষয়ে আপনারা কি করছেন। আপনার মক্কেল কি করছে আপনাদের কাছে খবর নেই, বিষয়টি জানেনই না, আপনাদের স্টেপস কি আদালত জানতে চায়। এসএসসির আইনজীবী বলেন, অন্য আদালত বিষয়টি দেখতে পারে কিনা প্রশ্ন। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল, সুপ্রিম কোর্ট সংশোধন করেছে। মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, আদালত অবমাননার অভিযোগে করা যায়। বিচারপতি দেবাংশু বসাক বলেন, নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে কোনো পার্টি কোথায় আবেদন করবে? কোনো পার্টি কি সুপ্রিম কোর্টে যেতে পারে? মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, হ্যাঁ, যেতেই পারে। সুপ্রিম কোর্ট যদি বলে হাইকোর্টে যেতে তাহলে তাই হবে। এক্ষেত্রে এই আদালতেরই তো নির্দেশ ছিল। সেই সংক্রান্ত ভিন্ন আদালতের রায়ের কপি আমি তুলে ধরতে চাই, সেই নথি জমা দেওয়ার জন্য সময় দেওয়া হোক। বিচারপতি দেবাংশু বসাক বলেন, আগামী সোমবার আদালতে জমা করুন। আজকে যে সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট তার বিহাফে এবং কমিশনার স্কুল এডুকেশন তার বিহাফে এবং এসএসসি চেয়ারম্যানের বিহাফে যারা অ্যাপিয়ার করেছিলেন তারা একটি আইনগত প্রশ্ন তোলেন যে এই যে হাইকোর্টের অর্ডারটি সুপ্রিম কোর্টে যেহেতু মার্জড হয়ে গেছে তাই এই কন্টেম্প কোথায় লাই করবে। কিন্তু আমাদের পয়েন্ট হচ্ছে যে দেখুন, যে ডাইরেকশন দেওয়া ছিল
সেই ডাইরেকশনগুলোর মধ্যে 3টে ডাইরেকশন শুধুমাত্র মার্জ হয়েছে, বাকি ডাইরেকশনগুলো সেগুলোর এক্সিকিউশন করার জন্য এটাই হচ্ছে কলকাতা হাইকোর্টই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। সোমবার মামলার পরবর্তী শুনানি। কলকাতা টিভি। পলিটিক্স আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।